প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিত আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আসন্ন 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আজকের বিষয় হচ্ছে ফিলোসফি অর্থাৎ দর্শন, এবং আজকে যে পার্টটি আলোচনা হবে সেটি হচ্ছে যুক্তির প্রকার ও যুক্তির বৈধতা। আর এই আলোচনাটি করছে বালুরঘাটের স্বনামধন্য দর্শন শিক্ষক দীপক কুমার বিশ্বাস মহাশয়। তো চলো আজকে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। নমস্কার, আবার আসলাম দর্শন ফিলোসফি। আমরা আগের পরপর বেশ কয়েকটি ভিডিওতে অনেকগুলো টপিক পড়েছি। আমরা যুক্তি পড়ছিলাম, যুক্তি পড়তে পড়তে চলে গেছিলাম বচনে, কারণ আমরা দেখেছিলাম যুক্তির অবয়ব যেগুলো সেগুলোকে বলে বচন। আবার আমরা ফিরে আসছি যুক্তিচার। যুক্তিচার বেশ কিছুটা অংশ বাকি রয়ে গেছে, সেইগুলো আমরা আবার দেখব। ঠিক আছে, আমরা কি দেখেছিলাম যে আমরা পড়ছিলাম যুক্তিবিজ্ঞান। যুক্তিবিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয়? যুক্তি নিয়ে আলোচনা করা হয়। যুক্তি কি? যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি, যেখানে এক বা একাধিক বচনের সত্যতার ভিত্তিতে একটা বচনকে সত্য বলে প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, এই যুক্তির দুটি অবয়ব থাকে, দুই ধরনের অবয়ব থাকে, হেতুবাক্য বা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। যুক্তিতে হেতুবাক্য বা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা নিঃসৃত হয়, অর্থাৎ হেতুবাক্যের সমর্থনে সিদ্ধান্তটা আমরা বের করি। প্রতিটি যুক্তিতে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত বের হয় বা নিঃসৃত হয়। ঠিক আছে, এই যে যুক্তিতে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, সেটা দুরকমভাবে হতে পারে। হেতুবাক্য থেকে যে সিদ্ধান্তটা নিঃসৃত হলো সেটা আবশ্যিকভাবে নিঃসৃত বা অনিবার্যভাবে নিঃসৃত হলো, বা হতে পারে আবশ্যিকভাবে হলো না। আবশ্যিকভাবে মানে হলো হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিতভাবে বের হবে, অর্থাৎ হেতুবাক্যের সমর্থনে যে সিদ্ধান্তটা বেরোবে সেটাই বেরোবে নিশ্চিতভাবে। এই হিসাবে যুক্তি দুই প্রকার। যে যুক্তিতে সিদ্ধান্তটা হেতুবাক্য থেকে আবশ্যিকভাবে নিশ্চিত হয় সেটা এক ধরনের যুক্তি, আর যে যুক্তিতে হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি আবশ্যিকভাবে নিশ্চিত হয় না সেটা আর এক ধরনের যুক্তি। এই হিসাবে যুক্তি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। যুক্তি দুই প্রকার। একটা হলো, একটাকে বলা হয় অবরোহ যুক্তি। অবরোহ যুক্তি, অবরোহ যুক্তি। আর একটাকে বলা হয় আরোহ যুক্তি। আর একটাকে বলা হয় আরোহ যুক্তি। যে যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে আবশ্যিকভাবে নিশ্চিত হয় সেটা হলো অবরোহ যুক্তি। আর যে যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে আবশ্যিকভাবে নিশ্চিত হয় না সেটাকে বলে আরোহ যুক্তি। বোঝা গেল? তাহলে অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটা আবশ্যিকভাবে নিশ্চিত হয়, আর আরোহ যুক্তিতে সিদ্ধান্তটি আবশ্যিকভাবে নিশ্চিত হয় না। এইভাবে যুক্তি দুই প্রকার, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। আমাদের সিলেবাসেও দুটো পাঠ, একটা অবরোহ যুক্তির পাঠ, একটা আরোহ যুক্তির পাঠ। ক্লিয়ার? আমরা প্রথমে দেখব অবরোহ যুক্তি। কাকে বলে অবরোহ যুক্তি? অবরোহ
যুক্তি মানে যে যুক্তিতে এক বা একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি আবশ্যিকভাবে বা অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে কখনোই ব্যাপকতর হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। কি বললাম? যে যুক্তিতে, একটা উদাহরণ নিই তাহলে আরো স্পষ্ট হবে। দেখো উদাহরণটা দেখো, ধরো একটা উদাহরণ, অবরোহ যুক্তির একটা উদাহরণ। সকল, এটা কি বচন বলো দেখি, ভাবার চেষ্টা করবে এটা কি বচন। আমরা বচনটা শিখে নিচ্ছি, আমরা বলতে পারবো এটা কি বচন। সকল মানুষ হয় মরণশীল, কি বচন? এ বচন। লিখছি না, রাম হয় মানুষ। বলো তো এটা কি বচন? এটাও এ বচন, ব্যক্তিবাচক। অতএব রাম হয় মরণশীল। এইটা হলো অবরোহ যুক্তি। অবরোহ যুক্তি এই দুটো হলো হেতু বাক্য আর এইটা হলো সিদ্ধান্ত। এই দুটো হলো হেতু বাক্য, এটা সিদ্ধান্ত। এই হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে। কিভাবে নিঃসৃত হয়েছে? আবশ্যিক। এই হেতু বাক্য থেকে সিদ্ধান্তটা আবশ্যিকভাবে নিঃসৃত হয়েছে। আবশ্যিকভাবে নিঃসৃত হয়েছে মানে, আবশ্যিকভাবে নিঃসৃত হয়েছে মানে এই হেতু বাক্যের মধ্যেই সিদ্ধান্তটা নিহিত আছে। আরো কষ্ট করে বললে হয়, হেতু বাক্য থেকে সিদ্ধান্তটা আবশ্যিকভাবে নিঃসৃত হয়েছে মানে এই হেতু বাক্য দুটি যদি সত্য হয়, ধরো এটা সত্য, ধরে নাও এটা সত্য, সব মানুষ মরণশীল, এটা সত্য, রাম মানুষ, এটাও সত্য যদি হয়, তাহলে এইটা মানে সিদ্ধান্তটা সত্য হতে বাধ্য। তার মানে যুক্তিতে যদি হেতুবাক্য থেকে সিদ্ধান্ত আবশ্যিকভাবে নিঃসৃত হয়, তার মানে হলো যদি হেতুবাক্য বা হেতুবাক্যগুলো সত্য হয়, তাহলে সিদ্ধান্ত সত্য হতে বাধ্য। দেখো, যদি সত্যি সব মানুষ মরে, যদি সত্যি রাম মানুষ হয়, তাহলে রাম মরতে বাধ্য, মানে রাম মরণশীল হতে বাধ্য। এইটা হলো অবরোহ যুক্তি। অবরোহ যুক্তি মানেই হেতুবাক্য থেকে সিদ্ধান্ত আবশ্যিকভাবে নিঃসৃত হয়। এটা অবরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য। তারপরে কি বললাম? এবং এই যুক্তিতে হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি কখনোই ব্যাপকতর হবে না। মানে এই হেতু বাক্য যেটা আছে তার যা ব্যাপকতা, মানে ওর যা বক্তব্য, এর বক্তব্যের ব্যাপকতা যতটুকু সিদ্ধান্তের বক্তব্যের ব্যাপকতা তার থেকে কম অথবা সমান, কখনোই বেশি হবে না। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তার অবরোধের সংজ্ঞা কি হলো? যে যুক্তিতে এক বা একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি আবশ্যিকভাবে বা অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে কখনোই ব্যাপকতর হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। এই সংজ্ঞার মধ্যে অবরোহ যুক্তির প্রধান দুটি বৈশিষ্ট্য আছে। প্রধান বৈশিষ্ট্য দুটো কি? এক, অবরোহ যুক্তিতে হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি আবশ্যিকভাবে বা অনিবার্যভাবে নিশ্চিত হয়। ঠিক আছে? দুই নম্বর বৈশিষ্ট্যটা কি? দুই নম্বর বৈশিষ্ট্য হলো অবরোহ যুক্তির হেতু বাক্য থেকে যে সিদ্ধান্তটি নিশ্চিত হয়, সেই সিদ্ধান্তটি কখনোই হেতু বাক্যের থেকে বেশি ব্যাপক হবে না। অর্থাৎ সিদ্ধান্তটি হেতু বাক্যের কম ব্যাপক বা সমব্যাপক হবে। এই হলো অবরোহ যুক্তি, যেখানে সিদ্ধান্তটি আবশ্যিকভাবে নিশ্চিত হয়। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? দ্বিতীয় যুক্তিটা হলো আরোহ যুক্তি। আরোহ যুক্তি হলো যেখানে সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে আবশ্যিকভাবে নিঃসৃত হয় না, যেখানে সিদ্ধান্তটি কখনোই হেতু বাক্য থেকে আবশ্যিকভাবে নিঃসৃত হয় না। তা সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যে যুক্তিতে কতকগুলো
কতগুলো বললাম কেন? এক বা একাধিক তো বললাম না। আসলে এখানে একটি হেতু বাক্য থেকে সিদ্ধান্ত বের হয় না, সবসময় অনেক হেতু বাক্য থেকে সিদ্ধান্ত বের হয় আরোহ যুক্তিতে। কতগুলো হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়, কিন্তু আবশ্যিকভাবে নয়, বরং দাবি করা হয় সিদ্ধান্তে গিয়ে যেহেতু হেতু বাক্যগুলো সত্য তাই সম্ভবত সিদ্ধান্তটি সত্য। ক্লিয়ার? কি বললাম? যে যুক্তিতে কতগুলো হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় কিন্তু আবশ্যিকভাবে নিঃসৃত হয় না, বরং দাবি করা হয় যেহেতু হেতু বাক্য সত্য তাই সম্ভবত সিদ্ধান্ত সত্য, এবং সিদ্ধান্তটি হেতু বাক্যের থেকে সব সময় বেশি ব্যাপক হয়, তাকে আরোহ যুক্তি বলে। বুঝতে পেরেছ? এই হিসাবে কেমন ব্যাপারটা, একটা আরোহ যুক্তি উদাহরণ নিই, তাহলে কষ্ট বুঝতে পারবো। এটা কমন আরোহ যুক্তি উদাহরণ, খুবই কমন একটা আরোহ যুক্তি। ধরো আমি একটা কাক দেখছি, ধরো কাকটা ক নাম দিলাম, ক একটা কাক, ক কাকটি কালো, ক কাকটি কালো দেখলাম, এটা একটা হেতু বাক্য। আর একটা কাক দেখলাম, খ কাক, হ্যাঁ বললাম খ কাকটি কালো, খ কাকটি কালো। আর একটা কাক, এটা একটা হেতু বাক্য। আরো একটা কাক দেখলাম গ কাকটি কালো। এরকম আমি অনেক কাক দেখলাম, অনেকগুলো কাক দেখলাম, যতগুলো কাক দেখলাম সবগুলো কালো। আমি সবগুলো এত লিখছি না, অত কাকগুলো লিখে দিলাম। হ্যাঁ, আমার দেখা সব কাক কালো, আমার দেখা সব কাক কালো। ঠিক, অনেক কাক দেখেছি, তার থেকে সিদ্ধান্ত করলাম সুতরাং সকল কাক হয় কালো, সকল কাক হয় কালো। এইটা হচ্ছে আরোহ যুক্তি। অনেকগুলো হেতু বাক্য, এটা হেতু বাক্য, এটা হেতু বাক্য, এটা হেতু বাক্য, আরো হেতু বাক্য আছে যেগুলো লিখিনি, তার থেকে আমি এই সিদ্ধান্তটা বের করলাম। এই হেতু বাক্যগুলো থেকে আমি এই সিদ্ধান্তটা বের করলাম। অনেকগুলো হেতু বাক্য সেটা বের করেছি, এবং আমার এই হেতু বাক্যগুলো ক কাকটি কালো, খ কাকটি কালো, গ কাকটি কালো, আমার সব জায়গায় কাক কালো, তার থেকে সিদ্ধান্ত করলাম অতএব সকল কাক কালো। এইটা হচ্ছে আরোহ যুক্তি। কতগুলো হেতু বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে, কিন্তু আবশ্যিকভাবে নয়, অবরেহের মতো। যেমন সব মানুষ মরণশীল হলে রাম যদি মানুষ হয় রাম মরতে বাধ্য, কিন্তু এখানে আমার দেখা সব কাকগুলো কালো হলেও সকল কাক কালো এটা কিন্তু বলা যায় না, নিশ্চিত নয়। আমার দেখা কাকগুলো কালো হতেই পারে, হ্যাঁ, কিন্তু তার থেকে আমি বলতে পারি না সব কাক কালো। এখানে সব কাক কালো বলতে বোঝাচ্ছে, হ্যাঁ, আমি যেগুলো দেখিনি সেগুলা, অর্থাৎ অতীতের কাক, বর্তমানের কাক, ভবিষ্যতের কাক, এদেশের কাক, সে দেশের কাক, মানে সব দেশের কাক কালো বলছি, মানে অনেক বাড়তি কথা বলছি। কিন্তু ক্লিয়ার? এই সিদ্ধান্তটা নিশ্চিত নয় যে সত্য হবে। আমার দেখা কাকগুলো কালো হলেও সব কাক যে কালো হবে এই নিশ্চয়তা নাই, বরং আমি বলছি হতে পারে, মেয়ে। সেই জন্যই বলা হলো যে যুক্তিতে কতগুলো হেতু বাক্য থেকে সিদ্ধান্তটা নিশ্চিত হয় কিন্তু আবশ্যিকভাবে নয়, বরং দাবি করা হয় যেহেতু হেতু বাক্য সত্য তাই সম্ভবত সিদ্ধান্তটিও সত্য, এবং এই সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে সব সময় ব্যাপকতর হয়। হ্যাঁ, দেখো আমার কতগুলো কাক দেখেছিলাম, তার থেকে সকল কাক কালো বললাম, সিদ্ধান্তটা অনেক বেশি ব্যাপক, অনেক বেশি ব্যাপক। এরকম যুক্তিকে বলে আরোহ যুক্তি। যে যুক্তিতে সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে কখনোই আবশ্যিকভাবে নিঃসৃত হয় না, কিন্তু এরকম ভেবো না যে নিঃসৃত হয়, নিঃসৃত হয় কিন্তু আবশ্যিকভাবে নয়, নিশ্চিতভাবে নয়, অনিবার্যভাবে নয়। সিদ্ধান্তটা হেতু বাক্য থেকে সবসময় বেশি ব্যাপক হয়। এর থেকে দুটো বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য বেরোয় আরোহ যুক্তির। এই অনুযায়ী এক, আরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে আবশ্যিকভাবে নিঃসৃত হয় না। নাম্বার টু, সিদ্ধান্তটি হেতু বাক্যের থেকে সব সময় বেশি ব্যাপক হয়। ঠিক আছে, দেখলে ঠিক অবরোহের উল্টোটা। সেই জন্যই যুক্তি দুই প্রকার, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। আমরা আপাতত অবরোহ যুক্তি পড়বো, পরে পড়বো আরোহ যুক্তি। ক্লিয়ার? এরপরে যেটা করবো সেটা হলো যুক্তি
যুক্তির আকার। কি বললাম? যুক্তির আকার। যুক্তির আকারটা কি? আকারটা তোমরা বচন পড়তে গিয়ে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম আকার কি জিনিস। প্রত্যেকটা জিনিসের আকার আছে, উপাদান আছে। আকার আছে এবং এটার আকার আছে, এটা উপাদান আছে। আকার মানে এটা যেভাবে গঠিত সেটা আকার, এইটা যেভাবে গঠিত সেটাকে আকার বলে। আর উপাদান কি? এটা যা দিয়ে গঠিত সেটা উপাদান। সেটা একটা যুক্তিরও আকার আছে, যুক্তির উপাদান আছে। ক্লিয়ার? একটা যুক্তি কি দিয়ে গঠিত হয়? কতগুলো বচন দিয়ে। ঠিক আছে? আবার বচনের আকার আছে। বচনের আকার কি হয়? একটা বচন যেভাবে গঠিত সেটা বচনের আকার। বচনের আকার আমরা কিভাবে তৈরি করেছি? কতগুলো গ্রাহক দিয়ে। কতগুলো গ্রাহক দিয়ে, যেমন সকল এস হয় পি, বা প্রাকল্পিক বচনে যদি পি তাহলে কিউ, এগুলো বচনের আকার। হ্যাঁ, বুঝতে পেরেছ? অর্থাৎ যুক্তির আকারটা তৈরি হবে যুক্তির অন্তর্গত যে বচনগুলো সে বচনের আকার দিয়ে। তাহলে প্রথমে দেখি যুক্তির আকার তাহলে কাকে বলে? একটা যুক্তির যে কাঠামো, একটা যুক্তির যে গঠন বিন্যাস, একটা যুক্তির যে ছাঁচ, একটা যুক্তি যেভাবে গঠিত তাকে যুক্তির আকার বলে। বুঝতে পেরেছ? একটা যুক্তিতে যেহেতু বচন থাকে এবং বচনের যেহেতু আকার হয় লিখেছি, তাই যুক্তির আকার নির্ভর করে যুক্তির অন্তর্গত বচনের আকারের উপর। একটা যুক্তির আকার নির্ভর করে যুক্তির অন্তর্গত বচনের আকারের উপর। ক্লিয়ার? আর যুক্তির উপাদান কি? একটা যুক্তির আলোচ্য বিষয়, যেটা যুক্তিতে জানিয়ে আলোচনা করা হয় সেটাই হলো যুক্তির উপাদান। বুঝতে পেরেছ? তাহলে যুক্তির কাঠামোটা হলো যুক্তির আকার, আর যুক্তির আলোচ্য বিষয় হলো যুক্তির উপাদান। যুক্তির আকার নির্ভর করে যুক্তির অন্তর্গত বচনের আকারের উপর। ক্লিয়ার? এরপরে চলে যাবো আমরা যুক্তির মূল্যায়ন। খুব ইম্পর্টেন্ট এটা, যুক্তির মূল্যায়ন। মূল্যায়ন শব্দটা খুব ইম্পর্টেন্ট। যুক্তি বিজ্ঞানে এই মূল্যায়ন শব্দটা, যুক্তি বিজ্ঞান নয়, হ্যাঁ, দর্শনে মূল্যায়নটা খুব ইম্পর্টেন্ট। যুক্তি তো অবশ্যই, এমনি জানো যুক্তি বিজ্ঞানকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়, লেভেলে পড়েছো। হ্যাঁ, একটা মাপকাঠি আছে, একটা আদর্শ আছে, সে আদর্শের মাপকাঠিতে এখানে যুক্তির বিচার করা হয়, মূল্যায়ন করা হয়। যুক্তির মূল্যায়ন করতে গেলে, কোনো কিছুর মূল্যায়ন করতে গেলে এক একটা ক্ষেত্রে এক এক রকম শব্দ প্রয়োগ করা হয় মূল্যায়নে। যেমন তোমরা পরীক্ষা যখন দাও, মানে তোমাদের পড়াশোনার মূল্যায়ন যখন করা হয় তখন তোরা কি করা হয়? একটা টেস্ট নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়, তারপরে কি করা হয়? একটা ক্রাইটেরিয়া আছে, এত পেলে পাস, এত পেলে এত, এত পেলে এত করা আছে। তখন কি করা হয়? তখন শব্দ ইউজ করি, পাস, ফেল। দেখো এই মূল্যায়নকারী শব্দ। যুক্তির মূল্যায়নকারী যে শব্দগুলো আছে সেটাকে হচ্ছে বৈধ, অবৈধ। কি বললাম? যুক্তির মূল্যায়নকারী শব্দ দুটো হলো বৈধ। বৈধ বানানটা লক্ষ্য করবে। এই দেখো, দেখলে এইটা যদি লেখো ভুল, এই জকলাটা দয়া করে দেবে না, বৈধ। ঠিক আছে? আর একটা শব্দ কি? এর উল্টো শব্দটা হলো অবৈধ। উল্টো শব্দটা হলো অবৈধ। বৈধ, অবৈধ। মানে একটা যুক্তি যদি শুদ্ধ হয়, রাইট হয়, তাহলে বৈধ। একটা যুক্তি অশুদ্ধ হয়, ঠিক আছে, রং হয়, তাহলে অবৈধ। আপাতত এটা আপাত ভাষা, এটা সঠিক ভাষা নয় কিন্তু। ক্লিয়ার? এই যুক্তির মূল্যায়নকারী দুটো শব্দ হলো বৈধ, অবৈধ। ঠিক আছে? সেই জন্য বলা হয় যুক্তির, হ্যাঁ, বৈধ বা অবৈধ শব্দ থেকে যেটা বের করা হয়, বৈধ থেকে বৈধতা, অবৈধ থেকে অবৈধতা, অর্থাৎ যুক্তির বৈধতা, অবৈধতা বিচার করা হয়। যুক্তির বৈধতা, যুক্তির অবৈধতা বিচার করা হয়। যুক্তির বৈধতা তাহলে কি? যুক্তির বৈধতা মানে একটা যুক্তি বৈধ না অবৈধ সেটা বিচার করা। বুঝতে পেরেছ? নরমালি প্রশ্ন, একটা যুক্তি তাহলে কখন বৈধ হয় বা একটা যুক্তি কখন অবৈধ হয়? একটা যুক্তি কখন বৈধ হয় বা একটা যুক্তি কখন অবৈধ হয়, খুব ক্রিটিক্যাল কোশ্চেন। খুব সহজ একটা উত্তর, তোরা যদি বই পড়ো বইয়ে পাবে, খুব সহজ একটা উত্তর। একটা যুক্তি কখন বৈধ হয়? একটা যুক্তি তখন বৈধ হয় যখন যুক্তির হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা এমনটি না হয়। কি বললাম? বুঝতে পেরেছ? একটা যুক্তির হেতুবাক্য, যুক্তিতে দুটো জিনিস থাকে, একটা হেতুবাক্য আর একটা হলো সিদ্ধান্ত। ওরা বলছে একটা যুক্তির হেতুবাক্য সত্য, সিদ্ধান্তটা মিথ্যা
ক্লিয়ার? এইরকমটি যদি না হয় তাহলে একটি যুক্তি বৈধ। ক্লিয়ার? ওরা বলল একটি যুক্তি কখন বৈধ হয়? একটা যুক্তি তখন বৈধ হয় যখন তার হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা এমনটি না হয়, তাহলে যুক্তি বৈধ। ক্লিয়ার? আমার প্রশ্ন হলো, চাচা হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, আচ্ছা আর কি কি হতে পারে? আর কি কি হতে পারে? কি কি হতে পারে? দেখো আমি যদি এটাকে সঠিক চাপ করি তাহলে হতে পারে না। আমি কি কি হতে পারে? না হতে পারে হেতুবাক্য সিদ্ধান্ত দুটোই সত্য হতে পারে, বা হতে পারে হেতুবাক্যটা সত্য, সিদ্ধান্তটা মিথ্যা হতে পারে। হতেই পারে, তাই না? হতে পারে হেতুবাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য হতে পারে, বা হতে পারে হেতুবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা। ক্লিয়ার? সিদ্ধান্ত মিথ্যা। বুঝতে পেরেছ? ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হয়েছে? মাঝে মাথায় গেছে তো? সিদ্ধান্ত সত্য। প্রশ্ন হলো এরকম হলে যুক্তি কি হবে? বৈধ হবে না অবৈধ হবে? তাহলে ওরা কি বলেছে? ওরা বলেছে হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা এমনটি, দেখো হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা এমনটি না হলে যুক্তি বৈধ। তেমনটি না হলে কেমনটি হয়? এমনটি না হলে এমনটি হয়, এমনটি না হলে এমনটি হয়, এমনটি না হলে এমনটি হয়। মানে হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য হয়, হতে পারে, তাহলে এমনটা হলে কি যুক্তি বৈধ? ওরা বলছে না না, তা নিশ্চিত করে বলা যাবে না। একটা হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য যদি হয়, সেই যুক্তিটাকে বৈধ বলা নিশ্চয়তা নেই। সেটা বৈধও হতে পারে, অবৈধ হতে পারে। অর্থাৎ একটা যুক্তি হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটা বৈধ হতে পারে, আবার অবৈধ হতে পারে। যদি এরকম হয় হেতুবাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য, সেক্ষেত্রে ওরা তারা বলে না না, এটাও বৈধ হবে না, বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। এরকম যদি হয় হেতুবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, তাহলে কি হবে? তাকে সেক্ষেত্রে একই কথা, যুক্তিটা বৈধ হবে তা বলা যাবে না, বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। কিন্তু যদি এরকম হয় হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, এরকম হলে বৈধ হবে না। বৈধ হবে না তাহলে কি হবে? বৈধ না হলে অবৈধ হবে। মানে এইরকম ক্ষেত্রে অর্থাৎ হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা এইরকমটি হলে একটা যুক্তি কখনো বৈধ হয় না, সব সময় অবৈধ হয়। কিন্তু বাকি ক্ষেত্রগুলোতে হ্যাঁ যুক্তি বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। তাহলে তো আমার গুলিয়ে গেল, তাহলে আমি ভুলিয়ে গেলাম, তাহলে কখন একটা যুক্তিকে বৈধ বলবো? আমি এইটা হলে নিশ্চিত বলতে পারছি অবৈধ হবে, কিন্তু কখন নিশ্চিত বলতে পারবো বৈধ হবে তা তো বলতে পারছি না। ওরা আবার সংজ্ঞাটা চেঞ্জ করে, ওরা বলে হ্যাঁ এভাবে বলতে পারবো, যদি যুক্তির হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি, যুক্তির হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি আকস্মিকভাবে বা অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাহলে যুক্তিটা বৈধ হবে। ক্লিয়ার? আবশ্যিকভাবে অনিবার্যভাবে নিঃসৃত হয় মানে কি? মানে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হবে না। দেখলে ঘুরিয়ে আবার একই কথা, আমরা তো একটু ক্লিয়ার হতে পারলাম না। আচ্ছা আরো স্পষ্ট করে যদি বলে, ওরা আরো স্পষ্ট করে বলতে গিয়ে বলে দেখো একটা যুক্তি কখন বৈধ হবে? যখন যুক্তির হেতুবাক্য আর সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে। প্রসক্তি সম্বন্ধ থাকে মানে ওরা বলে দেখো যুক্তিতে হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে একটা প্রসক্তি সম্বন্ধ থাকবে। প্রসক্তি সম্বন্ধ মানে যুক্তির হেতুবাক্য আর সিদ্ধান্তের মধ্যে এমন একটা সম্বন্ধ যেখানে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হবে না। এরকমটি যদি হয় তাহলে হেতুবাক্য আর সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে। আবার তো সে একই কথা বলছে। হ্যাঁ, তার মানে আমাদের সব তো গুলিয়ে যাচ্ছে, কখন একটা যুক্তি বৈধ হবে নিশ্চিত করে বলছে না তো, নিশ্চিত করে বলা মুশকিল। আসলে যুক্তির বৈধতা হচ্ছে সম্পূর্ণভাবে আকারগত। একটা যুক্তির বৈধতা নির্ভর করে যুক্তির আকারের উপর, ঠিক আছে? যুক্তির উপাদানের উপর নয়, যুক্তির আকারের উপর নির্ভর করে। যুক্তির আকার যদি বৈধ হয় তাহলে সেই যুক্তি বৈধ। মানে কোনো যুক্তির আকার যদি বৈধ হয় তাহলে সেই যুক্তি বৈধ। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবং এই যে যুক্তির বৈধতা হচ্ছে সেটা সম্পূর্ণ আকারগত, এবং এটা শুধুমাত্র অবরোহ যুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য, আরোহ যুক্তির ক্ষেত্রে নয়। মানে আরোহ যুক্তি বৈধ বা অবৈধ হয় না, কেবল অবরোহ যুক্তি বৈধ অবৈধ হয়। এবং এই বৈধতা শুধুমাত্র আকারগত, এবং এই
আকারগত বৈধতাটা নির্ভর করে প্রত্যেকটা যুক্তির কতগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলো অনুসরণ করে যদি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা নিশ্চিত হয় তাহলে একটা যুক্তি বৈধ। মানে আলটিমেটলি দাঁড়ালো প্রত্যেকটা যুক্তির হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি সঠিকভাবে অনুসরণ করে সিদ্ধান্ত নিশ্চিত করা হয়, সিদ্ধান্ত নিঃসরণ করা হয়, তাহলে একটা যুক্তি বৈধ হবে, না হলে সেই যুক্তিটা অবৈধ হবে। মনে রাখবে, যুক্তির বৈধতা মানে অবরোহ যুক্তির বৈধতা। যুক্তির বৈধতা মানে অবরোহ যুক্তির আকারগত, অর্থাৎ কেবল যুক্তির আকারটা বৈধ অবৈধ হয়, উপাদানের কোনো মূল্য এখানে নেই। ক্লিয়ার? এই গেল যুক্তি। আগে পড়েছি যুক্তির প্রকার, দেখলাম অবরোহ আরোহ, দেখলাম যুক্তির আকার, তারপরে দেখলাম যুক্তির বৈধতা। ক্লিয়ার? চ্যাপ্টার ক্লোজ। এখানে কিছু ক্রিটিক্যাল কোশ্চিন থাকে, কোশ্চিনগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তোমরা এটা দেখো, এর সঙ্গে বইটা পড়ো। হ্যাঁ, অনেক ক্রিটিক্যালি মনে হবে, প্রশ্ন করো, দরকার হলে আমরা এর প্রশ্নোত্তর নিয়ে পরে আলোচনা করব। আর এই চ্যাপ্টারে মোট নম্বর আছে 4 নম্বর, 4 মার্কস। ঠিক আছে, 4 মার্কস। 4 মার্কসের মধ্যে একটা এসএকিউ আসবে, অবশ্যই অথবা থাকবে, মানে দুটোর মধ্যে একটা করতে হবে। আর 3টি এমসিকিউ থাকবে। হ্যাঁ, এই মোট 4 নম্বর এই চ্যাপ্টারে থাকবে। কি ধরনের প্রশ্ন হবে আমরা প্রশ্ন নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। আমরা আগামী দিনে যে চ্যাপ্টারটা করব সেটা হলো অমাধ্যম অনুমান। মাঝে মাঝে মনে হচ্ছে স্যার চ্যাপ্টার জাম্প করছে, প্রয়োজন অনুসারে করছি। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত। বাই, ভালো থেকো সবাই, বাড়িতে থেকো।